সুইচ বোর্ডের মধ্যে কখনো আপনারা উচ্ছের ব্যবহার করে দেখেছেন? এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজগুলো দেখবেন অনেকটাই সহজ হয়ে যাবে। অনেক সময় আমাদের হাতের আঙ্গুল কেটে যায় বা কোথাও কেটে যায়, আমরা ব্যান্ডেডের ব্যবহার করি। বিশেষ করে হাতের আঙ্গুল কেটে গেলে ব্যান্ডেডটা লাগালে দেখবেন বারবার খুলে যায়, তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। বিশেষ করে আঙ্গুলে দেখবেন যখন ব্যান্ডেডটা আমরা লাগাই, ব্যান্ডেডটা না খুলে যায়, কিছু সময় পর খুলে যায়। তাই আপনারা কি করবেন, ব্যান্ডেডটাকে এইভাবে খুলে নিয়ে দু সাইড থেকে কাঁচি দিয়ে সামান্য একটু পরিমাণ করে কেটে নিতে হবে। দেখুন আমি সামান্য কিন্তু কেটেছি, বেশি নয়। দু সাইডে এইভাবে সামান্য পরিমাণ একটু কেটে নেব। তারপর যখন আপনাদের হাতের আঙ্গুল কেটে যাবে, যেখানেই কাটুক সেই জায়গাটায় লাগিয়ে নিয়ে আমাদের কি করতে হবে, স্কোয়ার শেপে মানে কোনাকুনি করে এটাকে, এই দেখুন এক পার মানে দুটোর পাশ এইভাবে কোনাকুনি করে লাগাতে হবে। কোনাকুনি করে লাগালে দেখবেন ব্যান্ডেড সহজে খুলবে না। ক্রস করে দিতে হবে, অনেকটা সময় থাকবে হাতের আঙ্গুলে। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খাই। ভাত রান্না করার পর যখন আমরা ভাতের ফ্যানটা ঝরাতে যাই, দেখবেন অনেক সময় কি হয়, ফ্যানের মধ্যে অনেকটা পরিমাণ ভাত আমাদের পড়ে নষ্ট হয়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন, ফ্যানের মধ্যে একটুও ভাত পড়বে না। আমাদের বাড়িতে যে ক্লিপ থাকে, জামা কাপড়ের ক্লিপ, ভাতের হাঁড়ির ঢাকনায় দুপাশে দুটো লাগিয়ে নিন। তারপর ভাতের হাঁড়িটাকে এইভাবে উল্টে দিলে ঢাকনাটা টাইটভাবে আটকে থাকবে, কোনোভাবেই ঢাকনাটা খুলবে না। আর এইভাবে ফ্যান ছড়ালে ভাতের একটি দানাও কিন্তু ফ্যানের মধ্যে পড়ে নষ্ট হবে না। গ্যাস লাইটার প্রত্যেকের বাড়িতেই থাকে, রান্না করার সময় ব্যবহার করি। অনেক সময় রান্না করার গ্যাস জ্বালানোর পর এখানে সেখানে রেখে দিই, জল লেগে যায় বা এখানে এমন জায়গায় রাখি খোঁজাখুঁজি করতে লাগে, খুঁজে পাই না সহজেই। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন। আমাদের যে গ্যাসের লাইটারটা আছে, আমাদের বাড়িতে যে সরু এই ধরনের গার্ডার আছে, গ্যাসের লাইটারের ওপরের দিকে এইভাবে গার্ডার পেঁচিয়ে নিন। দেখুন যেভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি, এইভাবে পেঁচিয়ে নিয়ে রান্নাঘরের যেখানে হ্যাং করার জায়গা ঝুলিয়ে রাখুন। এতে কি হবে, জল লাগবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে। যখন আমাদের প্রয়োজন সহজেই পেয়ে যাব, খোঁজাখুঁজি করার প্রয়োজন কিন্তু পড়বে না। আপনারা কখনো প্রেসার কুকারে তেলের ব্যবহার করেছেন? কেন আমরা প্রেসার কুকারে তেল দেব, চলুন দেখে নিই। অনেক সময় প্রেসার কুকারে যখন আমরা খাবার রান্না করি, হয়তো খাবারটা বসিয়েছি, বেশি পরিমাণে জল দিয়ে ফেলি, বা সিটি ওঠার সময় দেখা যায় সিটি উঠতেই থাকে, থামতে থাকে না, খাবার বের হয়ে যায়, গ্যাস নোংরা হয়, খাবারটাও নষ্ট হয়। অনেক সময় সিটির জায়গায় না খাবারটা ভেতরে ঢুকে যায়, এই কারণেই সমস্যাটা দেখা দেয়। সিটিটা খুলে নিন, সামান্য পরিমাণ যে কোনো রান্নার তেল সিটির মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। তারপর সিটিটা লাগাতে হবে। আর উল্টো দিকটাও আমরা কি করব, এই যে সিটির জায়গাটায় উল্টো সাইডেও সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেব। এতে দেখবেন সিটির জায়গায় খাবার ঢুকে গেলেও সহজে বেরিয়ে যাবে, সিটি সহজেই উঠবে, আর খাবার নষ্ট হবে না, গ্যাসও আমাদের নোংরা হবে না। ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ফুলঝাড়ু আমরা ব্যবহার করি, যখন বাজার থেকে নতুন ফুলঝাড়ু কিনে নিয়ে আসি, দেখবেন ফুলঝাড়ুর মধ্যে প্রচুর পরিমাণে ছোট ছোট ফুল থাকে, ডাস্ট থাকে, যেটা দিয়ে ঘর ঝাড় দিতে গেলে ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যায়। তাই যখনই নতুন ফুলঝাড়ু বাজার থেকে কিনে আনবেন, আমাদের বাড়িতে জামা কাপড় কাচার যে ব্রাশ থাকে, সেই ব্রাশটা নিয়ে এইভাবে ফুলঝাড়ুটাকে একটুখানি ব্রাশ দিয়ে ঘষে নিন। যত ডাস্ট বা ফুল থাকবে খুব সহজেই দেখবেন ঝরে যাবে ফুলঝাড়ুর থেকে, আর ফুলঝাড়ু পরিষ্কার হবে। নর্মাল একটি পিসটাই আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দিতে পারে। এখানে দেখুন নর্মাল একটি খাতার পিসটা নিয়ে নিয়েছি, A4 সাইজের পেজ।
এবার আমাদের বাড়িতে যে রিফাইন তেল থাকে, এখানে সর্ষের তেল নেবেন না, কারণ সর্ষের তেলের একটি স্ট্রং গন্ধ থাকে। রিফাইন তেলের কোনো রকম গন্ধ নেই, তাই এখানে আমি রিফাইন তেলটা ব্যবহার করছি। রিফাইন তেল দিয়ে একটি ব্রাশের সাহায্যে খুব ভালো করে পৃষ্ঠাটায় লাগিয়ে নিচ্ছি। আর এটাকে এক পাশ নয়, দুপাশেই কিন্তু লাগাতে হবে। এইভাবে লাগালে অতিরিক্ত তেল থাকলে মুছে নেবেন। তৈরি হয়ে গেল বাটার পেপার। আমরা যখন কেক তৈরি করি, প্যাটিস তৈরি করি, এই ধরনের বাটার পেপার ব্যবহার করি। বাজার থেকে কিনে আনতে গেলে অনেকটা টাকা পয়সা খরচা হয়, তাই বাজার থেকে কিনে আনার প্রয়োজন নেই। বাড়িতেই আপনারা কত সহজেই বাটার পেপার তৈরি করে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু একবার হলেও দেখুন। বন্ধুরা, আপনার চুলও কি এরকম সাদা হয়ে যাচ্ছে? এমনকি সাদা চুল কালো করার জন্য হেয়ার ড্রাই ব্যবহার করছেন? হেয়ার ড্রাই ব্যবহার করে দেখা যাচ্ছে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে যাচ্ছে। চুল সাদা হয়ে যাওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু অল্প বয়সেই যদি চুল সাদা হয়ে যায় তখন কিন্তু এটা আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আর আমরা হেয়ার ড্রাই ব্যবহার করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি রেমেডি শেয়ার করব, যেটা ব্যবহার করে আপনাদের সাদা চুলকে খুব সহজেই কালো করে নিতে পারবেন। সে যে কোনো বয়সেই হোক না কেন, চুলের গোড়া মজবুত হবে, সেই সঙ্গে আপনাদের নতুন চুল গজাতেও সাহায্য করবে। কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না, যেটা আমাদের চুলের ক্ষতি করে আর চুল খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হতে সাহায্য করবে। আম পাতা আমাদের বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় পাওয়া যায়, আর আমাদের অনেক সময় বাড়িতেও থাকে। আম পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বিটা ক্যারোটিন, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। তাই কিভাবে আম পাতাটাকে আমরা যদি ব্যবহার করি, আমাদের চুল লম্বা হবে, ন্যাচারালি কালো ঘন হতে শুরু করবে, চুলের গোড়া মজবুত হবে। চলুন দেখে নিই। সবার প্রথমে দেখুন, আমি একদম ফ্রেশ টাটকা দেখে এখানে নিয়ে নিয়েছি আম পাতা। আর এরকম একদম টাটকা ফ্রেশ আম পাতাই কিন্তু নিতে হবে। আর একদম বুড়ো দেখে নেবেন না, একটু নরম কচি দেখে আম পাতাটা নেওয়ার চেষ্টা করবেন। আম পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখানে পাই আমি 10-12টা মতো আম পাতা নিয়ে নিয়েছি। এবার কি করছি দেখুন, একটির ওপর একটি রেখে আমি এইভাবে নিয়েছি। একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে আম পাতাগুলোকে কি করব, সবার প্রথমে এইভাবে দেখুন ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি। এইভাবেও আপনারা আম পাতাগুলোকে ছোট ছোট করে সবার প্রথমে টুকরো করে নিন, যাতে আম পাতার মধ্যে থাকা নিউট্রিশন যাতে খুব ভালোভাবে বের হয়, এর জন্য আমাদের এইভাবে ছোট টুকরো করে নিতে হবে। এরপর কি করব, আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস যতটা জল। জলের পরিমাণটা ঠিক রাখবেন। এবার এর মধ্যে কেটে পরিষ্কার করে রাখা আম পাতাগুলোকে দিয়ে দিলাম। এই আম পাতার মধ্যে আর একটি দুটি জিনিস আমরা মেশাবো, সেটা কিছু সময় পরে। সবার প্রথমে কি করব, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। লো ফ্লেমে এই যে আম পাতাগুলোকে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। যখন একটু ভালোভাবে ফুটে উঠবে, এখানে আমি নিয়ে নিচ্ছি আমলকি। আর এটা আমি আমলকিটার সিজনে গ্রেটার দিয়ে গ্রেট করে শুকনো করে রেখেছিলাম, রোদ্রে শুকিয়ে সেই আমলকি দিয়ে দিলাম। আপনারা দশকর্মার দোকানেও আমলকি কিনতে পাওয়া যায়, ড্রাই আমলকি, সেটা দিয়ে দেবেন। আর প্রত্যেক দিন চেষ্টা করবেন একটা করে আমলকি খাবার। এটা তো অ্যাপ্লাই করবই, সেই সঙ্গে আমলকিতে যে ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। নতুন চুল গজাতে কিন্তু আমলকি ভীষণ সাহায্য করে। আমি বলছি না, আপনারা আয়ুর্বেদিক শাস্ত্রেও দেখে নিতে পারেন। আমলকি চুলকে ন্যাচারালি কালো ঘন করে, চুলের গোড়া মজবুত করে, সেই সঙ্গে নতুন চুল গজাতেও সাহায্য করে। এটাকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব।
আর আমরা এখানে 1 গ্লাস পরিমাণ জল দিয়েছিলাম, ভালো করে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। যখন জলটা ভালোভাবে ফুটে উঠবে, জলের কালার দেখবেন ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে। এই দেখুন ধীরে ধীরে একটা লালচে কালার চলে আসবে। এবার আমরা কি করব, কড়াইতে 2 চামচ পরিমাণ কালো জিরে, 1 চামচ পরিমাণ চা পাতা দিয়ে খুব ভালো করে রোস্ট করে নেব। কালো জিরেও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী বন্ধুরা, ভীষণ ভালো কালো জিরে। আর কালো জিরে আমরা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, আমাদের কোনো রকম হেয়ার ড্রাই কিনতে হবে না, চুলকে ন্যাচারালি কালো করতে ভীষণ সাহায্য করবে। এটাকে খুব ভালো করে একটু রোস্ট করে নিতে হবে, তারপর ঠান্ডা করে খুব সুন্দর করে গুঁড়ো করে নেব। আম পাতার যে মিশ্রণটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার কি করব, একটি পাত্র নিয়ে নিচ্ছি, ছাঁকনিতে আমাদের এই জলটাকে ছেঁকে নিতে হবে। দারুণ একটি হেয়ার টনিক তৈরি হয়ে গেল। আমরা অনেক সময় বাজার থেকে নানা ধরনের হেয়ার টনিক ব্যবহার করি, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ক্ষতিকর, কারণ কেমিক্যালযুক্ত হয়। এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই। দুভাবে এটাকে আমরা ব্যবহার করব। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এই যে হেয়ার টনিকটা 3 থেকে 4 চামচ আমি তুলে নিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দেব এই যে গুঁড়ো করে রাখা চা পাতা আর কালো জিরের পাউডার 2 চামচ পরিমাণ। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন ন্যাচারাল হেয়ার ড্রাই কত সহজেই তৈরি হয়ে গেল। যে কোনো বয়সে এটাকে আপনারা ব্যবহার করুন, দেখবেন চুল ধীরে ধীরে কালো হতে শুরু করেছে, চুলের গোড়া মজবুত হতে শুরু করেছে, নতুন চুল গজাবে, চুল ঝরা বন্ধ হবে, দ্রুত তাড়াতাড়ি চুল লম্বা হবে। আমি 2 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমার। এই দেখুন কিভাবে ব্যবহার করতে হবে আমি আপনাদের জানাচ্ছি। বাকি যে মিশ্রণটা রয়েছে এটাকে কি করব, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দেব শ্যাম্পু। যে শ্যাম্পু আমরা ব্যবহার করি সেই শ্যাম্পু পরিমাণ মতো দিয়ে দিতে হবে। শ্যাম্পুটা দিয়েও খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই যে আমরা হেয়ার ড্রাইটা যে কোনো বয়সেই লাগাতে পারেন। কি করবেন, সপ্তাহে 3 থেকে 4 দিন এটাকে আপনারা অ্যাপ্লাই করুন। পুরো চুলে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দেবেন, যাতে ভালোভাবে শুকনো হয়ে যায়। ভালোভাবে যখন শুকনো হয়ে যাবে তখন আমাদের এটা ধুতে হবে। আপনারা 1 মাস ট্রাই করুন, দেখবেন চুল পড়া ঝরা বন্ধ হয়েছে, নতুন চুল গজাতে শুরু হয়েছে। তারপর যে শ্যাম্পু আমরা মিশিয়ে নিলাম মিশ্রণটার মধ্যে, সেইটা দিয়ে আমরা চুলটাকে শ্যাম্পু করব। বন্ধুরা একবার বিশ্বাস করে অ্যাপ্লাই করুন। যাদের অল্প বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে, অতিরিক্ত মাত্রায় চুল ঝরছে, তাদের চুল ন্যাচারালি কালো হবে, এমনকি ঘন হবে। আর এতে যেহেতু কোনো রকম কেমিক্যাল নেই, ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি, তাই কোনো রকম সাইড এফেক্ট হওয়ার চান্স কিন্তু নেই। দেখবেন আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে, বিশেষ করে এই ধরনের বক্স জাতীয় যে সুইচ বোর্ডগুলো থাকে না, দেখবেন রান্নাঘরে বিশেষ করে হয় এই সমস্যাটা। অনেক সময় যে সমস্যাটা দেখা দেয়, সুইচ বোর্ডের মধ্যে ছোট ছোট আরশোলা টিকটিকি ঢুকে যায়, সুইচ বোর্ডের তার নষ্ট করে দেয়, ভেতরে বাসা তৈরি করে। কিছুদিন পর পর মেকানিক ডেকে আমাদের আবার ঠিক করতে লাগে, কারণ সুইচটা দেখা যায় নষ্ট হয়ে যায়, জ্বলতে চায় না, কিছু অন অফ হতে চায় না, এতে অনেকটা টাকা খরচা হয়। এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছে। এখানে আমি উচ্ছেটাকে দেখুন এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। উচ্ছের স্বাদ তেতো আমরা কম বেশি প্রত্যেকেই জানি। আর উচ্ছেটাকে এইভাবে একটু কেটে নিয়ে ঘষলেই দেখবেন সহজেই এর রসটা বের হয়। ওপর থেকেও একটুখানি আমরা কেটে নেব, যাতে উচ্ছের রসটা ভালোভাবে বের হয়। এরপর আরও একটি কাজ আমাদের এখানে করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই যে জিনিসটা থাকে সেটা হলো ন্যাপথলিন। আমি একটি ন্যাপথলিন ভালো করে গুঁড়ো করে নিয়েছি। উচ্ছের মধ্যে ন্যাপথলিনটাকে ভালো করে এইভাবে দেখুন লাগিয়ে নিলাম। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডে এইভাবে ন্যাপথলিন আর উচ্ছের রসটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এতে কি হবে, এই যে ন্যাপথলিন আর যে উচ্ছের যে তেতো স্বাদ, এর কারণে দেখবেন ছোট ছোট যে আরশোলা
দেখবেন এই আরশোলাগুলো কিন্তু সুইচ বোর্ডটাকে যে আমাদের নষ্ট করে দেয়, আর কিন্তু ভেতরে ঢুকতে পারবে না, কারণ এর সুইচ বোর্ডের স্বাদটাও দেখবেন মানে তেতো স্বাদের হবে। আর যেহেতু আমরা এখানে ন্যাপথলিন গুঁড়ো ব্যবহার করা আছে, এক্সট্রা স্ট্রং গন্ধ। আপনিও কি হাঁটু ব্যথায় প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছেন? এমনকি ঘুম থেকে উঠলেই দেখতে পাচ্ছেন গোড়ালিতে অসহ্য যন্ত্রণা, রান্নাবাড়ি করতে গেলে হাতের কবজিতে ব্যথা করছে? তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাঁটু ব্যথা হোক কিংবা কোমর ব্যথা কিংবা বাতের ব্যথা, যে কোনো ব্যথার থেকেই খুব সহজেই কিন্তু আরাম পাবেন। এমনকি বাজার থেকে ব্যথা কমানোর জন্য আমরা যে পেন কিলারগুলো খেয়ে থাকি সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, অনেকটা টাকা পয়সাও আমাদের খরচ হয়। আর ঘরোয়া উপায় যদি অবলম্বন করা যায় স্বাস্থ্যের জন্য ভালো, অনেকটা টাকা পয়সাও কিন্তু আমাদের খরচ হবে না। আমরা যে পুঁই শাক খেয়ে থাকি বন্ধুরা, পুঁই শাকের মধ্যে দেখবেন এক ধরনের বিজল পদার্থ থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। হাড়ের ব্যথা দূর করে, বাতের ব্যথা, কোমর ব্যথা, হাঁটুর ব্যথা দূর করতেও কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে দেখুন আমি পুঁই পাতাটা নিয়ে নিয়েছি। ভালো করে সবার প্রথমে পুঁই পাতাটাকে কি করব, জল দিয়ে এইভাবে আমরা ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর এখানে কিভাবে আমরা পুঁই পাতাটা ব্যবহার করব। এখানে আমি শিলনোড়ার ব্যবহার করছি, আপনারা চাইলে মিক্সার জার বা হামালদিস্তারও ব্যবহার করতে পারেন। সবার প্রথমে কি করব, এই যে এখানে আমি 3-4টে পুঁই পাতা নিয়ে নিয়েছি। পুঁই পাতাটাকে শিলনোড়ায় ভালো করে একটু থেতো করে নিচ্ছি, যাতে এর মধ্যে থাকা বিজল পদার্থটা খুব ভালোভাবে বের হয়। এই দেখুন এইভাবে আমাদের থেতো করে নিতে হবে। বিজল পদার্থটা কত সহজেই বের হয়েছে। এবার দেখুন আমি নিয়ে নিয়েছি এর মধ্যে রসুনটাকেও মানে রসুনের 2-3টে কোয়াও খুব ভালো করে এখানে আমি থেতো করে নিচ্ছি, যাতে রসুনের রসটাও ভালোভাবে বের হয়। এখানে নিয়ে নিচ্ছি কালো জিরে। ব্যথা কমাতে কিন্তু কালো জিরে ভীষণ উপকারী বন্ধুরা। কালো জিরেটা দিয়েও একসঙ্গে রসুনের সঙ্গে আর পুঁই পাতার সঙ্গে ভালো করে আমরা থেতো করে নিচ্ছি। সব উপকরণ দেখুন খুব ভালো করে এখানে আমার থেতো করা হয়ে গেছে। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এই মিশ্রণটাকে পুরোটাই তুলে নেব। এবার আরও একটি আমি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলের মধ্যে এখানে দেখুন আমি দিয়ে দেব বন্ধুরা কিছুটা পরিমাণ দেশলাই কাঠি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও দেশলাই কাঠিও কিন্তু ব্যথা কমাতে সাহায্য করে। দেশলাইয়ের কাঠির মধ্যে থাকা বারুদ, এর মধ্যে থাকে ফসফরাস, আর ফসফরাস যে কোনো ব্যথা, হাঁটুর ব্যথা কিংবা বাতের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। একদম লো ফ্লেমে গ্যাসের ওপর পাত্রটাকে আমাদের বসাতে হবে। তারপর আমরা কি করব, এখানে যে পুঁই পাতার মিশ্রণটা তৈরি করেছিলাম সেই পাতাটা দিয়ে দিলাম। পাতাটা দিয়েও লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে সব উপকরণ এইভাবেই দেখুন আমরা ফুটিয়ে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ প্রাকৃতিক একটি উপাদান ব্যথা কমানোর জন্য। হলুদ দিয়েও খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর যখন তেলটা আমাদের বেশি পরিমাণে বের হতে শুরু করবে তখন বুঝতে হবে যে রেডি হয়ে গেছে। তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এটা প্রচণ্ড গরম, তাই এটা কিছু সময় রেখে ঠান্ডা করে নেব। যতটা মানে গরম আমরা সহ্য করতে পারি, ঠিক ততটা গরম অবস্থাতেই এটাকে আমাদের ব্যবহার করতে হবে। এটাকে আমি নামিয়ে নিয়ে আরও একটি কাজ করতে হবে। এখানে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখুন 2 গ্লাস পরিমাণ মতো জল। এখানে একটি পুঁই পাতা নিয়েছি। পুঁই পাতাটাকেও ভালো করে আমি ছোট ছোট করে ছিঁড়ে নিলাম। সামান্য পরিমাণ জলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এবার এই পাত্রটাকে, এই যে পুঁই পাতার মেশানো জলটাকে আমরা ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব, মানে যতটা গরম সহ্য করতে পারি। এর মধ্যে আমি
দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বন্ধুরা লেবুর রস। দেখুন জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতেই কিন্তু আমাদের এটাকে ব্যবহার করতে হবে। সবার প্রথমে একটি পাত্রের মধ্যে বরফ নিয়ে নিয়েছি, আর অলরেডি তো আগে থেকেই গরম জলটা করে নিয়েছিলাম। এবার একটি কাপড় নিয়ে নেব, কাপড়ের মধ্যে বরফটাকে আমরা নিয়ে নিচ্ছি। তারপর যেখানেই আমাদের ব্যথা, হাঁটুতে কোমরে যেখানেই ব্যথা হোক, প্রথমে কি করতে হবে, বরফ সেঁক দিতে হবে। ব্যথার জায়গায় খুব ভালো করে আপনারা এইভাবে বরফ সেঁক দিয়ে নিন, দেখবেন আরাম পাবেন। 10 মিনিট মতো বরফ সেঁক দেবেন। তারপর আমরা কি করব, এই যে কাপড়টা মানে জলটা গরম করে নিয়েছিলাম, সেই জলের মধ্যে একটি কাপড় ভালো করে আমরা ডুবিয়ে নিলাম। বরফ সেঁক দেওয়ার পর আমাদের এইভাবে গরম সেঁক দিতে হবে। ঠান্ডা আর গরম সেঁক দিলে দেখবেন কত সহজেই আপনারা ব্যথার থেকে আরাম পাবেন। কারণ এইভাবে সেঁক দিলে নার্ভ সচল থাকে, রক্ত চলাচল ভালো হয়, তাহলেও কিন্তু ব্যথা কমতে ভীষণ সাহায্য করে। অনেক সময় ঘুম থেকে উঠলে গোড়ালিতে অসহ্য যন্ত্রণা হয়, তাই ঘরোয়া উপায় অবলম্বন করুন। ব্যথার ওষুধ খেলে আমাদের কিন্তু স্বাস্থ্যের শরীরের জন্য ক্ষতি হয়। যে তেলটা তৈরি করেছি সেই তেলটা যেখানেই ব্যথা হোক, হাতের কবজিতে বা বাচ্চারা খেলাধুলো করতে গেলে চোট পায়, বাচ্চারা ব্যথা পায়, সেখানে তেলটা আপনারা 10 থেকে 15 মিনিট ভালো করে একটু মালিশ করুন। মালিশ করলে দেখবেন কত সহজেই ব্যথা আপনাদের কমে যাচ্ছে। ব্যথার থেকে আপনারা ঘরোয়া উপায়ে কিন্তু আরাম পেয়ে যাবেন। এখানে কোনো রকম ব্যথার ওষুধ আপনাদের কিনে খেতে হবে না বন্ধুরা। দেখুন তেলটা দিয়েও খুব ভালো করে আমি এখানে এইভাবে মালিশ করে নিচ্ছি। খুব সুন্দর করে মালিশ করে নেওয়ার পর যাতে জায়গাটা একটু গরম থাকে, একটি কাপড় নিয়ে জায়গাটার মধ্যে এভাবে বেঁধে আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিন। তাহলেও দেখবেন কত সহজে আরাম আপনারা পেয়ে যাচ্ছেন। পরপর 2-3 দিন অ্যাপ্লাই করুন, 2 বার করে করুন, দেখবেন ঘরোয়া উপায়ে ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করেই বাতের ব্যথা, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা থেকে আরাম পাবেন। অনেক সময় সিঁড়ি দিয়ে উঠতে গেলে দেখবেন কটকট আওয়াজ হয়, ব্যথা, সেগুলো কমবে। সেই সঙ্গে ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন। 1 ঘন্টায় সূর্যের আলোতে থাকুন। সূর্যের আলো প্রাকৃতিক ভিটামিন ডির উৎস। এই সূর্যের আলো ভিটামিন ডি যদি তৈরি করে বা ক্যালসিয়ামের অভাব যদি না থাকে, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা আপনাদের অনেকটাই কিন্তু কম বন্ধ থাকবে। মাছ আমরা তো কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন ছোট মাছের আঁশ ছাড়াতে অনেকটা সময় লাগে। যারা নতুন গৃহিণী, ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে অনেক সময় হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই ছোট্ট একটি কাজ করলেই যে কোনো ছোট মাছের আঁশ ছুরি বটি প্রয়োজন পড়ে না, সহজেই কাটা হয়ে যায়, মাছের আঁশও ছাড়ানো হয়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের চিরুনি থাকে, অবশ্যই এখানে পুরনো কোনো নষ্ট চিরুনি নেবেন। চিরুনিটার উল্টো দিকে দিয়ে মাছটাকে এইভাবে আঁশের উল্টো দিক দিয়ে একটুখানি ঘষলেই দেখবেন কত দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়, সময় খুব কম লাগে। আর অনেক সময় ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে অনেকেরই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ছুরি বটির প্রয়োজন পড়বে না। একটি কাঁচি নিয়ে নিন, কাঁচির সাহায্যে আপনারা ছুরি বটির থেকেও খুব তাড়াতাড়ি কিন্তু মাছ কেটে নিতে পারবেন। এই দেখুন আমি এখানে কাঁচির সাহায্যেই মাছের ডানা, কানকো, লেজ এইভাবে কেটে নিলাম। এবার মাছটাকে কিন্তু আমি এইভাবে অর্ধেক করেও নেব। ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো চিরুনি থাকে, এমনই একটি পুরনো চিরুনি এখানে আমি নিয়ে নিয়েছি। এবার কি করব, এই যে আমি চিরুনিটা নিয়েছি, এই চিরুনিটার মধ্যে আমি একটি মোজার মধ্যে ঢুকিয়ে নিলাম। পুরনো মোজার মধ্যে, মোজার দুপাশেই গার্ডার লাগিয়ে নিয়েছি। অনেক সময় আমরা খেয়াল করি যে ইলেকট্রিক বিলটা আমাদের বেশি আসছে, কিন্তু কি কারণে আসছে বুঝতে পারি না। তাই ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করবেন। প্রয়োজনীয় অতিরিক্ত জিনিস ফ্রিজের মধ্যে রাখবেন না। যে জিনিস বাইরে থাকলে ভালো থাকে সেই জিনিস বাইরেই রাখবেন। সব সময় ফ্রিজের খাবার ঢেকে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন
ফ্রিজের মধ্যে খাবার দাবার সব সময় ঢেকে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ফ্রিজটা কম গন্ধ হবে। অনেক সময় এই যে ফ্রিজের দরজার না গার্ডারটা দেখবেন ঢেলা হয়ে যায়, যার কারণে কন্টিনিউ ফ্রিজে ঠান্ডা হাওয়া বাইরে বেরোতে থাকে, এতেও কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই আমরা যে মোজার মধ্যে চিরুনিটা ঢুকিয়ে নিয়েছিলাম, চিরুনি অতিরিক্ত ধার নেই, তাই আমাদের এই যে ফ্রিজের দরজার রাবারটা মানে ছিদ্র হওয়ারও সম্ভাবনা নেই। এইভাবে মোজা ঢুকিয়ে যদি আমরা 15 দিনে একদিন, মাসে একদিন পরিষ্কার করি, ফ্রিজের যে রাবারটার দরজা সেটা সুন্দর পরিষ্কার থাকবে, দরজাটা ভালোভাবে বন্ধ হবে, ফ্রিজের ঠান্ডা হাওয়া কখনো বাইরে বের হবে না, এতেও কিন্তু আমাদের ইলেকট্রিক বিলের খরচাটা কিছুটা হলেও কম হবে। ভালো লাগলে টিপসগুলি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। উচ্ছের সঙ্গে যদি আপনারা একটি দুটি জিনিস মিশিয়ে রাখতে পারেন বন্ধুরা, তাহলে আপনাদের বাড়িঘরে দেখবেন একটিও মশা কিন্তু থাকবে না। শুধু মশার যে উৎপাত আমাদের করে তা নয়, দেখা যায় বাড়িতে অনেক সময় ইঁদুরের উৎপাত ভীষণ পরিমাণে বেড়ে যায়, জামা কাপড় দামি কাগজপত্র কেটে টুকরো করে দেয়। সেই সঙ্গে রান্নাঘরে, ডাইনিং টেবিলে, ডাইনিং রুমে দেখা যায় আরশোলা, এমনকি টিকটিকির উৎপাত। তাই বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ বা স্প্রে না কিনে এনে ঘরোয়া এই রেমেডিটি একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খুব সহজেই বাড়ি থেকে আপনারা মশা, মাছি, আরশোলা, ইঁদুর, টিকটিকি তাড়িয়ে ফেলতে পারবেন। আমরা যে সবজিটা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। উচ্ছে বা করলা যেরকম ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, সেরকম কিন্তু বাড়ি থেকে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা তাড়াতেও ভীষণ সাহায্য করে। যদি উচ্ছের সঙ্গে আরও কিছু জিনিস আমরা ঠিকঠাক মতো মিশিয়ে নিতে পারি, ঘরোয়া উপায়ে কিন্তু আমরা খুব সহজেই ছোটোখাটো পোকামাকড়গুলোকে তাড়িয়ে ফেলতে পারবো। অনেকটা টাকা পয়সাও খরচা হবে না। এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটি উচ্ছে নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নেব একটি গ্রেটারের সাহায্যে উচ্ছের যে ওপরের সবুজ অংশটা আছে সেটাকেই আমরা গ্রেট করব, কারণ সবুজ অংশের মধ্যেই কিন্তু উচ্ছেটার গন্ধটাও থাকে, এমনকি তিতো ভাবটা সবুজ অংশেই বেশি পরিমাণে থাকে। তাই এখানে শুধু সবুজ ওপরের অংশটাকেই আমি এখানে গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে খুব ভালো করে ধীরে ধীরে গ্রেট করে নিচ্ছি, যাতে একদম ছোট ছোট দানা দানা মতো পেস্ট মতো হয়, আর যে রসটা আছে সেই রসটা যাতে ভালোভাবে বের হয়। এখানে যে উচ্ছের সাদা অংশ আছে সেটা কিন্তু আমরা ব্যবহার করব না, শুধু সবুজ অংশই এখানে আমরা 1 থেকে 2 চামচ পরিমাণ মতো নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমি পুরোটা উচ্ছেই এই রকমভাবে গ্রেটারের সাহায্যে সবুজ অংশটাকে শুধু ভালো করে এখানে গ্রেট করে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমরা আরও একটি দুটি জিনিস ব্যবহার করব। আরেকটি যে জিনিস আমরা ব্যবহার করব বন্ধুরা, এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি পেঁয়াজের গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং, আর পেঁয়াজ দেখবেন আমাদের বাড়িঘর থেকে খুব সহজেই আরশোলা, টিকটিকি, এমনকি মশা মাছি পর্যন্ত তাড়াতে ভীষণ সাহায্য করে। তাই এখানে আমি দেখুন মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমরা কি করব, এইভাবে আমি সবার প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যদি বড় পেঁয়াজ হয় তাহলে অর্ধেক পেঁয়াজ নেবেন, আর এখানে আমার পেঁয়াজটা মিডিয়াম সাইজের বলে এর জন্য আমি গোটা পেঁয়াজটাই এখানে কিন্তু ব্যবহার করব। সবার প্রথমে খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার এই যে আমি উচ্ছেটা গ্রেট করে রেখেছি, এই উচ্ছের মধ্যেই কিন্তু পেঁয়াজটাকেও ধীরে ধীরে গ্রেট করে নেব। ধীরে ধীরে গ্রেট করলে কি হবে, পেঁয়াজের যে রসটা সেটা ভালোভাবে বের হবে, আর পেঁয়াজের রসটা যদি ভালোভাবে বের হয় তাহলে কিন্তু পেঁয়াজের গন্ধটাও ভালোভাবে বের হবে। প্রাকৃতিক জিনিস 100% কিন্তু কাজ দেয় বন্ধুরা, আমরা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি। এই দেখুন আমি এখানে পেঁয়াজটাকেও খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ আর উচ্ছে এখানে এই দুটোই আমার খুব সুন্দরভাবে কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার কিভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করব বন্ধুরা, চলুন দেখে নিই। সবার প্রথমে আমাদের এর মধ্যে নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে জল। আমি একটি পাত্র নিয়ে নিলাম, আর এর মধ্যে দেখুন আমি সামান্য পরিমাণ একটু জল নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এর মধ্যে আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমরা জল দিয়ে
5 থেকে 6 মিনিটের জন্য এটাকে এইভাবে ভিজিয়ে রাখবো, মানে উচ্ছে আর এই যে আমরা এখানে পেঁয়াজটা গ্রেট করে নিলাম, এটাকে ভিজিয়ে রাখতে হবে যাতে জলের মধ্যে গন্ধটা ভালোভাবে মেশে। 5-6 মিনিট পর আমরা কি করব, এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর এখানে একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে এবার আমাদের ভালো করে এটাকে ছেঁকে নিতে লাগবে। দেখুন আমি এটাকে ভালো করে এইভাবে ছেঁকে নিলাম। জলটার কালারটা দেখতে পাচ্ছেন সবুজ হয়ে গেছে, যেহেতু এখানে উচ্ছের রসটা রয়েছে। এই দেখুন জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ আর উচ্ছের যে অবশিষ্ট অংশটা, এটাকে আমরা ফেলবো না, এটাকে একটি পাত্রের মধ্যে আমি রাখলাম, পরে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করতে হবে অবশ্যই আমি পরে আপনাদের জানাচ্ছি। এই জলটা যেটা তৈরি করলাম, এই জলের মধ্যে এবার আমাদের কিছু জিনিস দিয়ে দিতে হবে। সবার প্রথম যে উপকরণটা দেব সেটা হলো কর্পূর। কর্পূর যেটা আমরা পুজোতে ব্যবহার করি, সেই কর্পূর আমি এখানে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। কর্পূরের গন্ধ ভীষণ স্ট্রং হয়, মশা, মাছি, টিকটিকি এমনকি আরশোলা তাড়াতেও সাহায্য করে। তারপর এর মধ্যে আমরা আরও একটি জিনিস দেব, সেটা হলো নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে নুন, এটাও কিন্তু আমাদের বাড়ি থেকে মাছি তাড়াতে, মশা তাড়াতে সাহায্য করে। খুব ভালো করে সব উপকরণ এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ডিটারজেন্ট পাউডার নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ ডিটারজেন্ট পাউডারও দিয়ে দেব। এই দেখুন মিশ্রণটা এখানে আমার রেডি হয়ে গেছে। আর এটা যাতে সহজে নষ্ট না হয়, কারণ এটা নর্মালভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, যেহেতু এটা কাঁচা পেঁয়াজ, কাঁচা উচ্ছে ব্যবহার করা হয়েছে, তাই আমি কিছুটা পরিমাণ ভিনিগার ব্যবহার করছি। ভিনিগার দিলে এটা কিন্তু নষ্ট হবে না। খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। দারুণ একটি স্প্রে বা মিশ্রণ তৈরি হয়ে গেল। আমাদের বাড়িতে যে এই ধরনের জল মানে স্প্রে বোতল আছে সেটাও নিতে পারেন, বা আপনারা চাইলে নর্মাল জলের বোতলও ব্যবহার করতে পারেন। ঢাকনাটা জলের বোতলে ছিদ্র করে নেবেন, বা কোল্ড ড্রিঙ্কসের বোতল সেটা নিয়ে নেবেন। এবার এই মিশ্রণটাকে আমরা ভরে নিচ্ছি। মিনিমাম 10-15 দিন থাকলেও এটা কিন্তু নষ্ট হয় না। ভরে নিলাম। দারুণ একটি স্প্রে এখানে আমার তৈরি হয়ে গেল। কিভাবে ব্যবহার করতে হবে অবশ্যই জানাবো। আর বাকি যে মিশ্রণটা আছে চলুন এটাকেও অ্যাপ্লাই করে দেখাই। এই স্প্রেটাকে এবার আমি সাইডে রেখে নিচ্ছি। আর এই যে আমাদের যে মিশ্রণটা তৈরি করলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খাই। এক্সট্রা এখানে কিন্তু কোনো রকম জল দেবেন না। জল দিলে কি হবে, এই যে গন্ধটা পেঁয়াজের বা উচ্ছের সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই কোনো রকম এক্সট্রা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই। এটাকে ভালো করে মাখতে হবে। তার আগে এর মধ্যে আরও কিছু জিনিস দিয়ে দেব। একটা ন্যাপথলিন আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। ন্যাপথলিন প্রাণীর শরীরের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর, এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি। তাই বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে বা পোষ্য প্রাণী থাকে, তাদের থেকে এই জিনিসটা দূরে রাখার চেষ্টা করবেন। এর মধ্যে আরও একটি জিনিস ব্যবহার করব, সেটা হলো ডিটারজেন্ট পাউডার। সামান্য পরিমাণ ডিটারজেন্ট পাউডারও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে মিশ্রণটা এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেল। কিভাবে এটাকে আমরা ব্যবহার করব, কোথায় কোথায়, চলুন তাহলে দেখে নিই। খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে দেব। এই যে খুব সুন্দর করে এটাকে আমরা মিশিয়ে নিলাম। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক বিস্কুট থাকে যে নরম হয়ে গেছে, ব্যবহার করি না। এই ধরনের বিস্কুট নিয়ে নেবেন, বা আপনারা চাইলে ভালো বিস্কুটও নিয়ে নিতে পারেন। বিস্কুটের ওপর এইভাবে
মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। শুধু বিস্কুট নয়, আপনারা পাউরুটি কিংবা চাইলে রুটি, যে নর্মাল রুটি আমরা খাই, সেই রুটির মধ্যেও এইভাবে মিশ্রণটা তৈরি করে ভালো করে লাগিয়ে নেবেন। এমন জিনিস ব্যবহার করতে হবে যাতে যে জিনিস ইঁদুর কিংবা আরশোলা টিকটিকি সহজেই খেয়ে নেয়। বিস্কুট, আটা, এই জাতীয় জিনিসগুলো দেখবেন ইঁদুর, আরশোলা টিকটিকি সহজেই খেয়ে নেবে। তাই এমন জিনিস আমাদের এখানে ব্যবহার করতে হবে। কিভাবে এটাকে ব্যবহার করব, কোথায়, যাতে সহজেই ইঁদুর বাড়িতে যখনই ঢুকবে সঙ্গে সঙ্গেই খেয়ে নেবে। আর যেহেতু এখানে ডিটারজেন্ট পাউডার দেওয়া আছে, খাওয়ার সঙ্গে সঙ্গেই ইঁদুরের শরীরে রিয়াকশান দেখা দেবে। চলুন তাহলে দেখে নিই। আর বাড়ির থেকে আমরা মশা, মাছি, সেই সঙ্গে পিঁপড়ে, টিকটিকির উৎপাত কীভাবে কমবে। আমাদের রান্নাবাড়ি করা হয়, খাবার দাবারের গন্ধ তো থাকবেই। দেখবেন বাসনপাতি যেখানে থাকে বা এঁঠো বাসন যেখানে রাত্রিবেলায় রেখে দিই, খাবার খুঁজতে ইঁদুর আসে। মশলাপাতি যেখানে রাখা হয় সেখানেও ইঁদুর, আরশোলারা ঘোরাঘুরি করে। তাই এইভাবে আপনারা বিস্কুটের একটি মিশ্রণ সেই জায়গায় দিয়ে রাখুন। ইঁদুর আসলেই কিন্তু খাবার হিসাবে খেতে থাকবে। ইঁদুর শুধু নয়, টিকটিকি, আরশোলাও। আর খেলেই কিন্তু রিয়াকশান হবে, সেখান থেকে পালিয়ে যেতে সঙ্গে সঙ্গে বাধ্য হবে। যেখানে আমরা মশলাপাতি রেখে থাকি সেই সব জায়গাতেও আপনারা একটি এই মিশ্রণ দিয়ে দিন। কারণ বিস্কুটের খাবার হিসাবে খেতে গেলেও কিন্তু এই মিশ্রণটা ইঁদুর, আরশোলা, টিকটিকির পেটে যাবে আর সেখান থেকে সঙ্গে সঙ্গেই বাইরে বের হয়ে যাবে। বাইরে বের হয়ে কিন্তু আর কখনোই সেখানে ফিরে আসবে না। আমাদের যেখানে ডাস্টবিন থাকে, দেখবেন ডাস্টবিনে তো আমরা নোংরা ফেলে থাকি, সেই সব জায়গাতেও কিন্তু ইঁদুররা খাবার খোঁজার জন্য ঘোরাঘুরি করে। সেখানেও একটি মিশ্রণ দিয়ে দিন, আর আসলেই কিন্তু ইঁদুররা বিস্কুটের জন্য এই মিশ্রণটাকে খাবে। গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা একবার ব্যবহার করুন, খুব সহজেই বাড়ি থেকে ইঁদুর, আরশোলা, টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন। আপনারা এই মিশ্রণটি আলমারির নিচে, এমনকি শোকেসের নিচেও দিয়ে রাখুন। এই সব জায়গাতেই কিন্তু দেখবেন টিকটিকি, আরশোলারা লুকিয়ে থাকে। তাই এই জায়গাটায় দিয়ে রাখলে অবশ্যই এগুলোকে খাবার হিসাবে খাবে, আর খেলেই কিন্তু দেখবেন ইঁদুর পালিয়ে যেতে বাধ্য হবে। তাই এমন এমন জায়গায় দিতে হবে যাতে সহজেই খেয়ে নেয়। আর আমরা যে স্প্রেটা ব্যবহার করেছি, আপনারা কি করবেন, বাড়িতে যখন সন্ধ্যাবেলায় মশার উৎপাত বেড়ে যাবে তখন আপনারা এইভাবে গ্রিলগুলোতে এইভাবে একটু স্প্রে করে দেবেন, কিংবা আপনারা চাইলে পর্দাতেও এইভাবে একটু স্প্রে করে দিতে পারেন। তাহলে দেখবেন এর গন্ধের কারণে গ্রিল দিয়ে আর কখনোই দরজা জানলা দিয়ে মশা বাড়িতে ঢুকবে না। আর এর গন্ধটা এতটাই স্ট্রং হয়, মশারা যদি ঘরে থেকেও থাকে দেখবেন খুব সহজেই কিন্তু মশারা পালিয়ে যাবে। বেসিন বা সিঙ্কের পেছন দিকটাও এই মিশ্রণটি অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা। তাছাড়াও আমরা যখন ঘর মুছি, আপনারা চাইলে পুরোটাই এইভাবে ঘর মোছার আগে মেজোতে স্প্রে করে দিন, বা ঘর মোছার জলের মধ্যে 2-3 বার একটু স্প্রে করে নিন। তারপর যদি আমরা ঘরটাকে মুছে নিই তাহলে দেখবেন ঘরের মধ্যে মাছি, এমনকি মশার উৎপাত একেবারেই চলে যাবে। কারণ এখানে নুন ব্যবহার করা হয়েছে, সেই সঙ্গে কর্পূর, যেটার গন্ধ মশা, মাছি, টিকটিকি, আরশোলা সহ্য করতে পারে না। আর ঘরের মেঝেটাও কিন্তু খুব সুন্দর চকচকে হবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন, উপকার